মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজু এবং ফটিক ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে সকাল থেকে দুজনে আজ ভীষণ ব্যস্ত। বিক্রমগড়ের কলেজ মাঠে আজ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রামের সংস্কৃতি পরিচালনা কমিটি। সেইখানে রিজু এবং ফটিক খেলা দেখতে যাবে বলে ঠিক করেছে। তাই সকালে দুজনে ঘুম থেকে উঠে বাড়ির বাগানে বিক্রমগড় একাদশের পতাকা বানাচ্ছে। রিজুর মা তো এই দৃশ্য দেখে একদম অবাক। সে এসে বলে, বাড়িতে কোনোদিন তোকে দেখলাম না এত সকালে ঘুম থেকে উঠতে, আর এইখানে রোজ তুই উঠে পড়ছিস, কি ব্যাপার বলতো? রিজু বলে, বাড়িতে উঠলেই তো তুমি পড়তে বসিয়ে দেবে, তাই আমি ঘুমিয়ে থাকি। ফটিক এই কথা শুনে হাসতে থাকে। তুহিনবাবু গাছে জল দিতে দিতে এগিয়ে এসে বলে, ফটিক তুই হাসছিস? লজ্জা বলে কিছু নেই না তোর? পড়াশোনা করবি না, শুধু ঘুরে ঘুরে বেড়াবি। এভাবে চলতে থাকলে কিন্তু এবারেও পাশ করতে পারবি না। ফটিকের মাথা নিচু হয়ে যায় তার বাবার কথা শুনে। রিজু বলে, তুহিন জেঠু, এইবার ফটিক ঠিক পাশ করবে, তুমি দেখো। তুহিনবাবু রিজুকে বলে, যার বিন্দুমাত্র পড়াশোনায় মন নেই তার আর যাই হোক পড়াশোনা তার দ্বারা কোনোদিন হবে না। রিজু বলে, তুহিন জেঠু, আমি ওকে ঠিক বোঝাবো, তুমি দেখো। ফটিক, তুমি বলো, তুমি মন দিয়ে এইবার থেকে পড়বে। ফটিক বলে, একদম বাবা, আমি ঠিক মন দিয়ে পড়বো, তুমি দেখো এবার আমি পাস করে যাবো। রিজুর মা বলে, কিন্তু সকাল সকাল পতাকা হাতে কোথায় চললি তোরা? তোরা কি রাজনীতিতে নাম লিখিয়েছিস নাকি? ফটিক বলে, আর এটা তো বিক্রমগড় একাদশের পতাকা, আমাদের গ্রামের ক্রিকেট টিমের। রিজু বলে, বিক্রমগড় একাদশের খেলা আছে আজ, আমাদের সাপোর্ট করতে যেতে হবে কলেজ মাঠে। আমরা চললাম, সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। রিজুর মা এই কথা শুনে বলে, সত্যি, যদি এত মন দিয়ে তোরা পড়াশোনা করতিস তাহলে বকাবকি করতে হতো না। পতাকা হাতে রিজু আর ফটিক বেরিয়ে যায় কলেজ মাঠের উদ্দেশ্যে। কলেজ মাঠে আজ অনেক লোকজন ভিড় করেছে। মাঠের চারিদিকে একদম মেলার মতো নানান দোকান বসেছে। একদিকে জিলিপির দোকান, মেয়েদের কাঁচের চুড়ির দোকান, আর অন্যদিকে নাগরদোলা, আর তার পাশাপাশি আরো কত কিছু। রিজু প্রথমবারের জন্য কোনো গ্রাম্য মেলায় এসেছে। সে দেখে গ্রামের ছোট্ট বাচ্চারা নানা রঙের বরফ গোলার আইসক্রিম কিনে খাচ্ছে। রিজু এবং ফটিক খেলার মাঠে ঘুরছে। রিজুর এই রঙিন বরফ গোলার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু তার হাতে কোনো টাকা নেই। তাই সে দোকানের সামনে দাঁড়িয়ে দেখছে কিভাবে এই বরফ গোলা আইসক্রিম বানানো হচ্ছে। ফটিক বুঝতে পারে রিজুর বরফ গোলার আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে। ফটিক রিজুর কাছে এসে বলে, রিজু, তুমি বরফ গোলা আইসক্রিম কোনোদিন খেয়েছো? রিজু বলে, না, গোলা আইসক্রিম আমি কোনোদিন খাইনি। ফটিক তখন বলে, চলো তাহলে আজকে তোমাকে বরফ গোলা আইসক্রিম খাওয়াবো, চলো। রিজু কিন্তু এই কথার কোনো উত্তর দিচ্ছে না। ফটিক আবার বলে, কি হলো, খাবে না তুমি আইসক্রিম? রিজু আস্তে আস্তে বলে, না, মানে আসলে আমি আজকে টাকা আনিনি। ফটিক বলে, আরে তাতে কি হচ্ছে, আমি তো আছি, চলো, আজ তোমাকে বরফ গোলা আইসক্রিম আমি খাওয়াবো, তোমার কোনো টাকা লাগবে না, চলো। রিজু বলে, কিন্তু তুমি যে টাকা নিয়ে এসেছো সেটা তো তুহিন জেঠু তোমাকে দিয়েছে মেলা থেকে স্কুলের জন্য নতুন মোজা কিনতে, সেটা না কিনলে তুহিন জেঠু তোমায় খুব বকবে। ফটিক বলে, শোনো ভাই, জুতোর ভেতরে আমি ছেঁড়া মোজা পরে থাকলে কেউ জানতে পারবে না, কিন্তু আজকে তোমার ছোট্ট একটা ইচ্ছে পূরণ যদি না করতে পারি তাহলে আমার ভেতরটা খুব খারাপ লাগবে। জানো তো, বাবা সব সময় আমাকে বলে, আমরা নিজেদের জন্য যতটা ভাবি তার সাথে খুব অল্প যদি পাশের মানুষটার কথা ভাবি তাহলে সমাজের পরিবেশ নাকি অনেকটা বদলে যাবে। রিজু ফটিকের এই কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলে, ফটিক, সত্যি তোমার মতন চিন্তা যদি সবার হতো তাহলে হয়তো আমরা একটা সুন্দর পৃথিবীতে বাঁচতাম। ফটিক রিজুর জন্য বরফ গোলা আইসক্রিম কিনে নিয়ে আসে। তারপর দুই বন্ধু একসাথে মিলে গোলা আইসক্রিম খেতে থাকে। ওইদিকে রিজু এবং ফটিক মাঠের কাছে এসে দাঁড়ায়। ওরা দেখে বিক্রমগড়ের আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এসেছে এই ক্রিকেট প্রতিযোগিতা দেখবে বলে। ম্যাচ শুরু হয়ে গেছে। বিক্রমগড় একাদশের সাথে রায়পুর সংঘের খেলা চলছে। ফটিক এবং রিজু মাঠের ধারে বসে খেলা দেখছে। পতাকা হাতে রিজু এবং ফটিক খুব আনন্দ করছে। ওইদিকে
খেলার মধ্যে রায়পুর সংঘের একজন বোলার খুব জোরে বল করছে। হঠাৎই তার একটা বাউন্সার বিক্রমগড় একাদশের একজন ব্যাটসম্যানের মাথায় গিয়ে লাগে এবং সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। ফটিক দেখে চমকে ওঠে। রিজু দৌড়ে গিয়ে মাঠের মধ্যে ঢুকে যায়। সে ব্যাটসম্যানটার কাছে গিয়ে দেখে ব্যাটসম্যানটার কপালে বল লেগে লাল হয়ে গেছে। বাকিরা সবাই ছুটে এসেছে। ব্যাটসম্যানটা উঠে দাঁড়াতে পারছে না। রিজু তাকে তুলে ধরে। রিজু বুঝতে পারছে যে পরিমাণ চোট লেগেছে ব্যাটসম্যানটার, সে আর এই ম্যাচটা খেলতে পারবে বলে মনে হচ্ছে না। রিজু জিজ্ঞেস করে ব্যাটসম্যানকে, তুমি ঠিক আছো? কিন্তু ব্যাটসম্যানটা কোনো উত্তর দিতে পারছে না। কিছুক্ষণ পর আস্তে আস্তে সে বলে, আমার মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে আমি আজকে আর খেলতে পারবো না। রায়পুর সংঘের ওই জোরে বল করা বোলারটা পিছন থেকে বলে, বিক্রমগড়ের সব ছেলেগুলো একই রকমের হয় নাকি? একটুখানি বল লাগলেই বাড়ি পালায়। রায়পুর সংঘের বাকি প্লেয়াররা হেসে ওঠে এই কথা শুনে। রিজুর খুব খারাপ লাগে এই কথাটা। ফটিক সঙ্গে সঙ্গে রায়পুর সংঘের প্লেয়ারদের দিকে তেড়ে যায়। প্রতিযোগিতা কমিটির কিছু লোক মাঠে ছুটে এসে দুই পক্ষের প্লেয়ারদের শান্ত করার চেষ্টা করছে। বিক্রমগড় একাদশের একজন প্লেয়ার বলে, এমনি আমরা এই ম্যাচটা হেরে গেছি, তাই এদের সঙ্গে ঝামেলা করে কোনো লাভ নেই। আমাদের একটা লাস্ট ব্যাটসম্যান ছিল, সে আবার চোট লেগে পড়ে গেছে, আর এক বলে 6 রান চায়, এমনি তো কেউ মারতে পারত না। বিক্রমগড় একাদশের সব প্লেয়ার একে একে মাঠ ছাড়ছে। রিজু শুধু দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে। ফটিক দেখে রিজু মাঠ থেকে বেরোচ্ছে না। রিজু হঠাৎ খুব জোরে বিক্রমগড় একাদশের প্লেয়ারদের দিকে তাকিয়ে বলে ওঠে, খেলা এখন শেষ হয়নি, আর তোমরা মাঠ ছেড়ে চলে যাচ্ছ? গোটা মাঠ একদম নিশ্চুপ। সকলে রিজুর দিকে তাকিয়ে। রায়পুর সংঘের ওই বোলারটা পিছন থেকে বলে, এই বাচ্চা, তুই কি করছিস মাঠে দাঁড়িয়ে? হ্যাঁ, তুই পালা, ওই ভিতুগুলোর সাথে যা পালা। রিজু ঘুরে বলে, খেলা এখনো শেষ হয়নি। বোলারটা বলে, শেষ হয়নি মানে কি? সবাই তো পালিয়ে গেল, এবার কি তাহলে তুই ব্যাট ধরবি নাকি? রিজু বলে, হ্যাঁ। ফটিক মাঠের বাইরে থেকে দেখে রিজু ব্যাট নিয়ে 22 গজের দিকে এগিয়ে যাচ্ছে। রায়পুর সংঘের সব প্লেয়ার হাসাহাসি করছে রিজুকে দেখে। ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে, এই বাচ্চাটা ব্যাট করবে, হ্যাঁ এই বাচ্চাটা আমায় বল নিয়ে গেলে তো ও পালিয়ে যাবে, ভিতর ডিম কোথাকার। রিজু ব্যাট হাতে গিয়ে দাঁড়ায়। উল্টো দিকে সেই জোরে বোলারটা। রিজু একবার চোখ বন্ধ করে হালকা করে নিঃশ্বাসটা ছাড়ে। চোখ খুলে দেখে তীব্র গতিতে বোলারটা তার দিকে এগিয়ে আসছে। বলটা পড়ে মাটিতে। রিজু সজোরে ব্যাট ঘোরায়। গোটা মাঠের সবকিছু যেন কিছু মুহূর্তের জন্য থেমে গেছে। সবাই আকাশের দিকে তাকিয়ে। ফটিক কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তার হাতের উপর বলটা এসে পড়ে। ফটিক ক্যাচ নেয়। সে দেখে সে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে আছে। সকলে খুশিতে রিজুর দিকে দৌড়ে যায়। রিজুকে সকলে কাঁধের ওপর তুলে নিয়ে নাচতে শুরু করে। রিজু দেখে রায়পুর সংঘের ওই বোলারটা মাঠের মধ্যে বসে পড়েছে। সে বিশ্বাস করতে পারছে না যে তারা হেরে গেছে। রিজু আস্তে আস্তে তার দিকে এগিয়ে গিয়ে বলে, খেলায় হার জিত লেগেই থাকে দাদা, কিন্তু একজন খেলোয়াড়ের স্পিরিট যেন সবসময় অটুট থাকে। বিক্রমগড় একাদশকে ক্রিকেট প্রতিযোগিতায় জিতিয়ে রাতারাতি রিজু সকল গ্রামবাসীদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কলেজ মাঠে সব গ্রামবাসীরা রিজুর খুব প্রশংসা করছে। একজন বয়স্ক ব্যক্তি রিজুকে দেখে বলে, তুমি জমিদার বাড়ির নাতি তো? বাবা অনেক বড় হও। হ্যাঁ, তোমার বাবা দেবালয় যা করতে গিয়েও করতে পারেনি আমাদের গ্রামের জন্যে। তুমি একদিন ঠিক পারবে সেটা জানি। রিজু বুঝতে পারে না বয়স্ক ব্যক্তিটা হঠাৎ তাকে এই কথা কেন বলল। ফটিক রিজুকে একবার ডাকে। ফটিকের কাছে রিজু যায়। ওরা বিক্রমগড় একাদশের সাথে দাঁড়িয়ে আছে পুরস্কার মঞ্চের কাছে। হঠাৎই মাইকে অ্যানাউন্সমেন্ট শোনা যায়, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সদ্য নির্বাচিত বিক্রমগড় সংস্কৃতি পরিচালনা কমিটির প্রধান সভাপতি মিস্টার অ্যান্ডারসন।
রিজু এই বিদেশি নামটা শুনেই পুরস্কার মঞ্চের দিকে তাকায়। দেখে কালো রোদ চশমা পরা, ফ্রেঞ্চ কাট দাড়ি সহ একজন বিদেশি ভদ্রলোক মঞ্চের দিকে এগিয়ে আসছে। রিজু এক দেখাতেই চিনতে পারে এই ভদ্রলোককে। সে বিদেশি লোকটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রিজুর মনে পড়তে থাকে আগে কোথায় সে এই বিদেশি ভদ্রলোককে দেখেছে। তার মনে পড়ে জমিদার বাড়ির বাগানে মামার সঙ্গে কথা বলতে। শুধু তাই নয়, পোড়ো মন্দিরের সেই রাতে, যেখানে পুরোহিত মশাই তাকে নীল মাধবের মন্দিরের ইতিহাস বলতে যাচ্ছিল, কিন্তু তার মামার সাথে এই ভদ্রলোক হঠাৎই এসে হাজির হয়েছিল সেখানে। রিজু আজও দেখে সেই বিদেশি ভদ্রলোক আসতেই তার মামা তাকে বিশেষভাবে আপ্যায়ন করছে। রিজু যবে থেকে এই বিদেশি ভদ্রলোককে দেখেছে কিছুতেই বুঝতে পারছে না যে সে এই গ্রামে কি করছে, এবং অদ্ভুতভাবে এই বিদেশি ভদ্রলোককে যখনই সে দেখে তার সাথে তার মামাকেও দেখে। কি সম্পর্ক হতে পারে এই বিদেশি ভদ্রলোকের সাথে তার মামার? এ বিষয় নিয়েই সব থেকে বেশি ভাবতে থাকে রিজু। ওইদিকে স্টেজের থেকে তার মামা মাইকে অ্যানাউন্সমেন্ট করে, নমস্কার, আমাদের বিক্রমগড় সংস্কৃতি পরিচালনা কমিটির প্রধান হিসাবে মিস্টার অ্যান্ডারসনকে পেয়ে আমরা ভীষণভাবে খুশি। ওনাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব। রিজু দেখে সংস্কৃতি পরিচালনা কমিটির সদস্য মিস্টার অ্যান্ডারসনকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে। আবার তার মামা মাইকে বলতে শুরু করে, বিক্রমগড়ে যত ঐতিহাসিক স্থান, পুরনো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি, অলংকার, এই সব জিনিসকে সংরক্ষণ করার দায়িত্ব আজ থেকে মিস্টার অ্যান্ডারসনের। হাততালি। রিজু দেখে সকল গ্রামবাসীরা হাততালি দিচ্ছে এই ঘোষণা শুনে। সংস্কৃতি পরিচালনা কমিটির প্রধান মিস্টার অ্যান্ডারসনকে করার কারণ কি হতে পারে? এইবার পুরস্কার বিতরণ শুরু করা হয়। বিক্রমগড় একাদশের প্লেয়ারদের একে একে স্টেজে ডাকা হয় এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। এর সাথে মাইকে একটা অ্যানাউন্সমেন্ট শোনা যায়, আজকের প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রিজু চক্রবর্তী। ফটিক তো এই কথা শুনে খুশিতে লাফিয়ে ওঠে। রিজুকে মঞ্চের উপর যেতে বলে ফটিক। রিজু মঞ্চে ওঠে। মাইকে আবার শোনা যায়, রিজু চক্রবর্তীর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেবে আমাদের বিক্রমগড় সংস্কৃতি পরিচালনার কমিটির প্রধান মিস্টার অ্যান্ডারসন। রিজু দেখে তার দিকে পুরস্কার নিয়ে এগিয়ে আসছে মিস্টার অ্যান্ডারসন। সে রিজুর হাতে তুলে দেয় ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি। রিজু পুরস্কার নিয়ে হ্যান্ডশেক করে। হ্যান্ডশেক করে পিছনে ঘুরে রিজু মঞ্চ থেকে নামতে যাবে, হঠাৎ সে বুঝতে পারে তার হাতটা শক্ত করে ধরে রেখেছে মিস্টার অ্যান্ডারসন। রিজু ঘুরে তার দিকে তাকায়। বিদেশি ভদ্রলোক চোখ থেকে চশমাটা নামিয়ে আস্তে আস্তে বলে, Your father was a fool. Don't behave like him. রিজু ঠিক বুঝে উঠতে পারে না হঠাৎ মিস্টার অ্যান্ডারসন এইভাবে কেন তার সঙ্গে কথা বলল। রিজু বেশি কিছু ভাবার আগেই তার মামা এসে মিস্টার অ্যান্ডারসনকে একটু দূরে নিয়ে গিয়ে আস্তে আস্তে কিছু একটা বলে। রিজু দেখে মিস্টার অ্যান্ডারসন এবং তার মামা একটা গাড়িতে উঠে চলে যাচ্ছে। ফটিক মঞ্চ থেকে এসে রিজুর থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা দেখতে চায়। রিজু অন্যমনস্কভাবে ফটিকের হাতে পুরস্কারটা ধরিয়ে দেয়। সে অ্যান্ডারসনের গাড়ির দিকে তাকিয়ে আছে। রিজু দেখে চলন্ত গাড়ি থেকে কালো কাঁচ নামিয়ে মিস্টার অ্যান্ডারসন মুখটা বের করে তার দিকে একবার তাকালো। রিজু এখনো বিশ্বাস করতে পারছে না নিজেকে। সে ঠিক শুনেছে তো? তাকেই কি মিস্টার অ্যান্ডারসন কিছুক্ষণ আগে ওই কথাগুলো বলেছে? রিজু ভাবতে থাকে যে ওই বিদেশি ভদ্রলোক তার বাবাকে কিভাবে চেনে, কেনই বা সে ওকে ওর বাবার কথা বলল, এবং সে কি এমন কাজ করলো যে তাকে ফুল বলে চলে গেল। Don't behave like your father. সন্ধ্যের সময় রিজু এবং ফটিক বাড়ি ফেরে। বাড়ি ফিরতেই রিজুর মায়ের সঙ্গে তাদের দেখা হয়। রিজুর মা দুজনকে দেখে বলে, তুহিনদার শরীর খুব খারাপ, তোরা দুজন ওই ঘরে চল। ফটিক খুব ভয় পেয়ে যায় এই কথা শুনে। সে বলে, বাবার কি হয়েছে শ্রাবণীদি? শ্রাবণীদি ফটিককে বলে, তোদের সব কথা বলছি, তুই আগে তুহিনদার ঘরে চল। রিজু বাকিদের নিয়ে তুহিনবাবুর ঘরে যায়। ঘরে ঢুকে দেখে তুহিনবাবু খাটের মধ্যে শুয়ে, তার মাথায় ব্যান্ডেজ করেছে ডাক্তার। ফটিক তার বাবার কাছে ছুটে যায়। সে গিয়ে বলে, বাবা, তোমার কিভাবে হলো এইসব?
তুমি ঠিক আছো তো বাবা? তুহিনবাবু বলে, আমি আমি একদম ঠিক আছি, তুই চিন্তা করিস না। ইতিমধ্যে রিজুর দাদু এই খবর পেয়ে সেও চলে এসেছে। ঘরে ঢুকে সে বলে, কি করে হলো এরকম তুহিন? তুহিনবাবু বলে, আসলে সন্ধেবেলা নাট মন্দিরের কাছে গাছে জল দিচ্ছিলাম, অন্ধকারের মধ্যে ঠিক খেয়াল করিনি, পা স্লিপ করে পড়ে যায়। রিজুর দাদু বলে, আচ্ছা, এত সন্ধেবেলা গাছে কেউ জল দেয়? রিজুর ওই কথাটায় কেমন যেন একটু সন্দেহ হয়। তুহিনবাবু বলে, গরমের সময় রোদটা একটু কমলে ভাবলাম যে জল দিয়ে আসি গাছগুলোতে। রিজুর দাদু একটু রেগে গিয়ে বলে, আর কোথাও তোকে জল দিতে হবে না, কিছুদিন ঘরে বসে একটু রেস্ট নে তুই। এরই মধ্যে রিজু সবাইকে বলে, তোমরা একটু কথা বলো, আমি একবার আসছি। ফটিক রিজুকে বলে, কোনো দরকার? আমি কি তোমার সঙ্গে যাব? রিজু বলে, না না না, তুমি তুহিন জেঠুর সাথে থাকো, আমার একটু একটা বন্ধুকে ফোন করার আছে। এই বললে সে বেরিয়ে যায়। রিজুর কেমন যেন তুহিনবাবুর কথা একটু সন্দেহ হয়, কারণ রিজু দেখে তুহিনবাবুর মাথার ব্যান্ডেজটা কেমন যেন মাথার উপরের অংশে করা। কেউ পড়ে গেলে তার মাথার সামনে বা পিছনের অংশে চোট লাগতে পারে, কিন্তু কিভাবে উপরের অংশে চোট লাগতে পারে? রিজু এটা ভাবতে ভাবতে নাট মন্দিরের দিকে এগোতে থাকে। নাট মন্দিরের কাছে এসে পৌঁছয় রিজু। ভালো করে চারিদিকটা দেখতে থাকে। রিজুর কিছু একটা হঠাৎই মনে হয়। বাগানের একটা গাছের পাতায় একবার হাত দেয়, দেখে শুকনো খটখটে। পাশের একটা গাছের পাতায় হাত দেয়, সেটাও শুকনো। এই গাছগুলো দেখে রিজুর মনে পড়ে তুহিন জেঠুর কথাটা। সে যে বলেছিল সে গাছে জল দিতে এসে পড়ে গেছে। রিজুর সন্দেহ বাড়তেই থাকে। সে বাকি কয়েকটা গাছেও হাত দিয়ে দেখে, সেইগুলোও শুকনো। এইবার রিজু মাটির মধ্যে হাত দিয়ে ভালো করে মাটিটা দেখে। দেখে বাগানের সম্পূর্ণ মাটি শুকনো। রিজু বুঝতে পারে না তাদের কেন তুহিনবাবু মিথ্যে কথা বলছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।